আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের সদস্যরা সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। আজকের ভিডিওটাও শুরু করেছি একদম সকাল থেকে, মানে সকালের নাস্তা তৈরি থেকে। এখন বাজে 8:45, মেয়ে যাবে স্কুলে। তো আগে ওকে টিফিন তৈরি করে দিলাম, একটা পরোটা দিয়ে একটা ডিম ভেজে দিলাম। এরপর কিন্তু আমি সমস্ত রুটিগুলো ভেজে নিয়েছি, ওকে খেতেও দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। ওর বাবা ওকে স্কুলে পৌঁছে দিয়েও এসেছে। আর এই যে ভিডিওটা দেখছেন, মানে এখন ধুম বৃষ্টি হচ্ছে, এখন বাজে 9টা। তো এখন ছোট 2 ছেলে মেয়েকে নিয়ে ওদের বাবা বেরিয়ে যাবে স্কুলে, ওদের পৌঁছে দিয়ে সে চলে যাবে তার স্কুলে। আমার দেবরের মেয়ে আর আমার বড় ছেলেকে নিয়ে যাবে। তো বাইরে এত বৃষ্টি হচ্ছে, জানি না কিভাবে যাবে। তো দেখি হঠাৎ করে বৃষ্টিটা থেমে গেছে। মনে হচ্ছে যে মেঘে মেঘে বৃষ্টি হচ্ছিল, এই জন্যই হয়তো থেমে গেছে। তবে এই ফাঁকে ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে সে স্কুলে চলে যাবে অথর বাবা। তো আমার মিষ্টি আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আমার মিষ্টি আপু এবং ভাইয়ারা অনেকে আমার ভিডিও দেখে, অনেকেই লাইক দিয়ে একটা কমেন্ট করে, কিন্তু অনেকেই একটা লাইক না দিয়েই কমেন্ট করে। আমি সেই সকল আপুদের এবং ভাইয়াদের বলবো, প্লিজ একটা লাইক দিয়ে তারপর একটা কমেন্ট করবেন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওতে একটা শেয়ারের কাজ করে, আমার ভিডিওটা অন্য অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আমি কিন্তু যাদের যাদের ভিডিওই দেখি তাদের ভিডিওতে লাইক দিয়ে তারপর কমেন্ট করি, আর ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখি। দেখা গেছে ভিডিও টেনে টেনে দেখলে, টেনে হিচড়ে দেখলে কিংবা অল্প একটু দেখলে যে দেখবে তারও ক্ষতি হবে, যার চ্যানেলে দেখা হবে তার চ্যানেলের ক্ষতি হবে। তাই আমি চাই না আমার কিংবা অন্যের কারোর ক্ষতি করতে। আর আমি আশা করব আমার ভাই এবং আপুদের কাছ থেকে, আমার ভাই এবং আপুরাও আমার সাথে কখনোই এটা করবে না যে আমার ভিডিওগুলো টেনে টেনে দেখবে আর আমার ভিডিওতে লাইক না দিয়ে একটা কমেন্ট করবে। ভিউজের পরিমাণ মোটামুটি ছোট চ্যানেল হিসেবে ভালোই আসে, আর কমেন্টও ভালোই আসে, শুধু লাইকের সংখ্যা কম। কেন যে আমার আপুরা ভুলে যায় আমি সেটাই বুঝি না। আমি তো প্রত্যেক আপুদের ভিডিওগুলো লাইক দিয়ে তারপরই দেখার চেষ্টা করি। তবে আমি এরপর থেকে আশা করব আমার আপুরা আমাকে একটা লাইক দিয়ে দিবে, কারণ ছোট্ট একটা লাইক তাদের কাছে মূল্যবান নাও হতে পারে, আমার কাছে অনেকটা মূল্যবান। সেটা বুঝবে আমার আপু এবং ভাইয়ারা। আজকে ছিল বাজারের দিন, আব্বু বাজার থেকে অনেক মাছ তরকারি নিয়ে এসেছে। তো কাজের কোনো কিছু বিশেষ কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মাত্র 1.5 ঘন্টা টার্গেট নিয়ে আমি দোতলার সমস্ত কাজগুলো শেষ করে আমি 11:30টার মধ্যে চলে গিয়েছিলাম নিচতলায়। আব্বু সকালবেলা আমাদের ডেকে বলেছিল যেন আজকে আমরা তাড়াতাড়ি করে নিচে নামি, কারণ অনেক মাছ তরকারি মাংস এগুলো নিয়ে আসবে। ফ্রিজে শুধুই গরুর মাংস আছে, আর মাছ আর মুরগির মাংস, হাঁসের মাংস এগুলো নেই। তো এইগুলোই বাজার করা হবে আজকে। আর এই তো আমি চলে আসলাম একদম নিচতলাতে 11:30টার সময়। এই তো অনেকগুলো ছোট চিংড়ি তরকারির জন্য ইলিশ মাছ এনেছিল 9টা, বড় চিংড়ি বেলে মাছ, আর এনেছিল 2টা মুরগি, 2টা হাঁস, এনেছিল পেঁপে, আর এনেছিল কাঁচা কলা। তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আজকে কিন্তু এই যে মাছ তরকারি মাংস এগুলো গুছিয়ে উঠতে উঠতে আমাদের 3টা বেজে গিয়েছিল। যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই বাসায়, তো আমাদের সমস্ত কাজ কিন্তু নিজেদেরকেই করতে হয়। আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার যা, আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করেছি বলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়েছে, নইলে আরও দেরি হয়ে যেত। আমার শাশুড়ি কিন্তু মুরগি 2টা কুটে দিয়েছিল, তারপর চিংড়ি মাছ কুটতেছে, আর আমি ইলিশ মাছের ফুলকাগুলো ছাড়িয়ে ভালোভাবে রক্তটা ধুয়ে তারপর পলিব্যাগে ভরে পোটলা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। আর এই দিক থেকে আমার শাশুড়ি আম্মু আবার বড় যে চিংড়িগুলো ছিল মাঝারি সাইজের সেগুলো নিয়ে বসে পড়েছে, আর ছোট চিংড়িটা আমার নানি শাশুড়ি কুটি দিয়েছিল। তো সেগুলোকেও পরে প্রসেস করে ছোট ছোট পোটলা করে রেখে দেওয়া হয়েছে। আমাদের এইদিকে আমরা আর কি, আমাদের এই অঞ্চলে আমরা তরকারি রান্না করি ছোট চিংড়ি দিয়ে,
আর শহর কিংবা অনেক জায়গাতেই আমি দেখি সবাই তরকারি রান্না করে বড় মাছের পিস দিয়ে, মানে আগে বড় মাছের পিসটা ভেজে রেখে দেয়, তরকারি রান্না হওয়ার পর মাছের পিসগুলো উপরে দিয়ে দেয়। তবে আমাদের এই অঞ্চলে ওভাবে খাওয়ার চল নেই। আমরা খাই শুধু ছোট চিংড়ি দিয়ে তরকারি রান্না করে খাই। মাঝে মধ্যে 2-1বার হয়তো দেখা গেছে বড় মাছ দিয়ে তরকারি রান্না করা হয়। তো আমার শাশুড়ি আম্মু এই যে আর কি মুরগি 2টা কুটি দিয়েছে, আর আমার যা এখন ধুয়ে নিচ্ছে। এখানে আর কি মাংসগুলো ধুয়ে নেওয়ার পর এগুলোকে আলাদা আলাদা পলি ব্যাগে করে রেখে দেওয়া হবে। আর অফ ক্যামেরাতে আমি আর আমার যা দুজন মিলে হাঁস 2টাও কিন্তু বেছে নিয়েছি। এখন ওদেরকে একটু ছেঁকে নেওয়া হয়েছে, এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে। একটু কালো কালো দেখাচ্ছে যেহেতু মাটির চুলায় আর পাতা দিয়ে জাল করে এগুলোকে ছেঁকে নেওয়া হয়েছে, এই জন্যই আর কি কালো দেখাচ্ছে। তো এরপর কিন্তু অনেকগুলো থালাবাটি আধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ধুতে বসার আগেও একটু ভিডিও করে নিলাম। আমি কাজ করছি আর ফাঁকে ফাঁকে একটু হাত ধুয়ে মুছে কাপড় দিয়ে তারপর আর কি একটু ভিডিও করে নিচ্ছি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এদিক থেকে ফ্রিজে চলে এলাম আর কি ফ্রিজের ভিতর সবগুলো রাখার জন্য। তো এসে দেখি একদমই জায়গা নেই। তো জায়গা করার জন্য বোতলগুলোকে, দুধের বোতলগুলোকে আগে একপাশে সরালাম আর এখন রেখে দিব। যেহেতু আমরা পলি ব্যাগে করে পোটলা করে সংরক্ষণ করি মাছ মাংস, এই জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না। তবে অনেক আপুদেরকে দেখি আমি, আপুরা আর কি এয়ারটাইট কন্টেনার বক্সে কিংবা ছোট অন টাইম বক্সে করে আর কি মাছ মাংস সংরক্ষণ করে। তবে আমরা এভাবে করি না, কারণ আমাদের আলাদা কোনো ডিপ ফ্রিজ নেই, এই নর্মাল আর ডিপ একসাথেই। আর বক্সে রাখতে গেলে দেখা গেছে যে একটু জায়গা বেশি লাগে, আর ওভাবে রাখতে গেলে বেশি পরিমাণে রাখাও সম্ভব হয় না, যেহেতু একটাই ফ্রিজ আর এটার মধ্যেই নর্মাল ডিপ দুটোই। তো এই জায়গায় রাখতে গেলে একটু পোটলাগুলো ছোট ছোট করে এরকম পলিথিনে রাখতে হয়। আর এভাবে রাখলে দেখা গেছে সবগুলোই ধরানো যায়। তবুও শেষমেশ কিন্তু আমি হাঁস 2টো এই ফ্রিজে রাখতে পারিনি, 3তলায় আমার জায়ের ফ্রিজে রেখে এসেছি। তো এরপর নিচ থেকে আবার ডিম এনেছিলাম, সেই ডিমগুলোকে নর্মাল ফ্রিজে রেখেছি, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমি আমার কাজগুলো সেভাবে শেয়ার করতে পারিনি, ভাবলাম প্রতিদিনই তো আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, তবে আজকে একটু আলাদাভাবে নিচের যে রান্না বান্না মাছ তরকারি আমরা কুটে টুটে রাখি কাটা বাছা করে, সেগুলো একটু শেয়ার করব। আমার নানি শাশুড়ি কিন্তু ছোট চিংড়িগুলো ভালো করে কুটে দিয়েছে, তো আমি আবার সেগুলোকে ছোট ছোট পুটলা করে আমার সাইজ অনুযায়ী আর কি যতটুকু আমার প্রয়োজন হবে তরকারি রান্না করতে সেগুলোকে পোটলা করেছি। এখন এই তো রেখে দিচ্ছি ফাঁকায় ফাঁকায়। আসলে ফ্রিজে জায়গা একদম নেই বললেই চলে। ফ্রিজে এমনিতেই তো গরুর মাংস ছিল, তার উপরে দুধের বোতল, এছাড়াও কত রকমের বক্স আছে, মশলার বক্স, তারপর তাল সংরক্ষণ করা হয়েছে, সেগুলো একদিন শেয়ার করব আপনাদের সাথে। এদিক থেকে রান্না হয়ে গেছে কাঁচা কলা তরকারি, চিংড়ি মাছ। তো এখন আমি ছোট ছোট কড়াইতে বেড়ে নেব, একটা আমার শাশুড়ির কড়াই, একটা আমার, আর একটা আমার জায়ের। অনেক আপুরা আমাকে কমেন্টে জানতে চেয়েছিল আমার রান্নাঘরের যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে, যে আমি রান্নার পরে এই যে তরকারি, মাছ তরকারি, ভাত, এগুলো আর কি কোথায় রাখি। আসলে আপুটা মনে হয় আমার ভিডিওতে আমার রান্নাঘরে কিংবা আমার খাওয়ার রুমের মধ্যে কোথাও কোনো র্যাক দেখতে পাইনি, সেই জন্য। তো হ্যাঁ আপু, আমার কোনো র্যাক নেই বা কিচেন ক্যাবিনেটও নাই আর কি, যেটার মধ্যে আমি রান্না করা মাছ তরকারি রাখতে পারি। তো আমি কি করি, এই যে এখান থেকে বেড়ে বেড়ে নিয়ে যাই ছোট কড়াইতে করে, এগুলো টেবিলের উপরেই রাখি। আর সকালবেলা দেখা গেছে সব কিছু খাওয়া শেষ হয়ে যায়, তো সকালবেলা এই জন্য টেবিলটা একদম ফাঁকা থাকে। আর আলাদা কোনো র্যাক এখন পর্যন্ত কেনা হয়নি, তবে ইনশাল্লাহ টাকা হলে অবশ্যই কিনবো। আমাদের পরিবারে, মধ্যবিত্ত পরিবারে, ইচ্ছে করলেই হুটহাট করে কিছু কেনা যায় না, কিছু কিনতে হলে আগে টাকা জমিয়ে হাতে নিয়ে তারপর কিনতে হয়। তো ইনশাল্লাহ টাকা পয়সা হলে একটা র্যাক কিংবা কিচেন ক্যাবিনেট কিনবো, আর অবশ্যই সেটা তোমাদের সাথেও শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।